বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সাজা সর্বোচ্চ 7 বছর। নারী ও শিশু নির্যাতন আইন সংশোধনের খসড়া পাস, শিগগিরই প্রজ্ঞাপন। পুতুলের বিরুদ্ধে দুদকের 2 মামলা, অর্থ আত্মসাৎ ও ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগদানের অভিযোগ। বাহাত্তরের সংবিধান ছিল একটি দলের আদর্শ, তাতে জনমুক্তি হয়নি, মন্তব্য আলী রিয়াজের। দ্রুত নির্বাচনের তাগিদ বিশিষ্টজনদের। সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে বিমানের টিকিট ভাড়া কমল 75%। পাসপোর্টের তথ্য দিতে সরকারি সিদ্ধান্তের প্রভাব। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। স্বাগত সংবাদ সন্ধ্যায়, সঙ্গে আছে তাসনিমে জান্নাত অর্থী। শিরোনাম শুনছিলেন, এবারে বিস্তারিত। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধের সর্বোচ্চ শাস্তি 7 বছর কারাদণ্ড করা হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এই তথ্য জানান তিনি। জানান, নারী ও শিশু নির্যাতন সংশোধন আইনের খসড়া উপদেষ্টা পরিষদে পাশ হয়েছে। এর আগে দুপুরে ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে বলাৎকারের নতুন সংজ্ঞা নির্ধারণ করা হয়েছে। এছাড়া নতুন 2টি ডিএনএ ল্যাব নির্মাণ করা হচ্ছে বলে জানান শফিকুল আলম। এদিকে সরকারের বিভিন্ন খাতে 1,72,000 পদ খালি আছে বলে জানান তিনি। ভারতের সাথে বাণিজ্য আগের চেয়ে বেড়েছে জানিয়ে শফিকুল আলম আরও বলেন, ভিসা নিয়ে জটিলতা নিরসনে পররাষ্ট্র মন্ত্রণালয় চেষ্টা করবে। ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই ভালো বলেও জানান প্রেস সচিব। আজকে হোম অ্যাডভাইজার জানিয়েছেন যে তাকে আজকে সকাল 9টার সময় অস্ট্রেলিয়ান হোম মিনিস্টার তাকে ফোন করেছিলেন, টনি পার্ক, এবং উনি জানিয়েছেন যে আজকে এখন থেকে বাংলাদেশিদের জন্য যে ভিসা প্রসেসিং এইটা ঢাকা থেকে হবে। অর্থ আত্মসাৎ ও আরেকটিতে ক্ষমতার অপব্যবহারের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুত্রের বিরুদ্ধে 2টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। সংস্থাটির উপপরিচালক তাহসিন মুনাবিল হক মামলা 2টি করেন। অর্থ আত্মসাতের মামলায় বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকস ভুক্ত ব্যাংকের সিআর খাতের থেকে সূচনা ফাউন্ডেশনের নামে 33 কোটি টাকা সহায়তার নামে লোপাটের অভিযোগ আনা হয়েছে। এই মামলায় সাইমা ওয়াজেদ পুতুলের সঙ্গে আসামি করা হয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সাবেক সভাপতি নজরুল ইসলাম মজুমদারকেও। ক্ষমতার অপব্যবহার মামলায় অভিযোগ, জীবন বৃত্তান্তে ভুয়া যোগ্যতা দেখিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পান সাইমা ওয়াজেদ পুতুল। 72-এর সংবিধান ছিল মূলত একটি রাজনৈতিক দলের আদর্শ, এতে মুক্তি আসেনি সাধারণ মানুষের। তাই সংবিধান সংস্কার জরুরি। জনগণের মতামতের ভিত্তিতেই নতুন বাংলাদেশের অন্তর্ভুক্তিমূলক একটি সংবিধান চূড়ান্ত করছে সরকার। রাজধানীর সিরডাপ মিলনায়তনে গোল টেবিল বৈঠকে এই মন্তব্য করেন সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ। আলোচনায় বক্তারা যৌক্তিক সংস্কার করে দ্রুত নির্বাচনের দিকে যাওয়ার পরামর্শ দেন। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর 11টি সংস্কার কমিশন গঠন করা হয়। এর মধ্যে সংবিধান সংস্কারে জাতীয় সংসদকে দ্বিকক্ষ বিশিষ্ট করা, 300 আসন থেকে বাড়িয়ে 400 এবং নির্বাচনে অংশগ্রহণের বয়স 21 বছর নির্ধারণ করে সুপারিশ করা হয়েছে। প্রস্তাব রাখা হয়েছে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী মেয়াদ ও ক্ষমতা কমানোর। রাষ্ট্র সংস্কার, রাজনৈতিক ঐক্যমত ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেন, সংবিধানে বাঙালি জাতীয়তাবাদ শব্দ বাদ দেওয়া জরুরি। নাগরিক হিসাবে আমরা বাংলাদেশে এখন হচ্ছে জাতি হিসাবে ওখানে বাঙালি আছে, ওখানে স্পষ্ট করে জাতি হিসাবে বাঙালির টাকা চাকমা, বাংলা, ত্রিপুরা, সাঁওতাল, মণিপুরি, গারো যা আছে বৌদ্ধবাদের জায়গায় ওখানে রাষ্ট্রধর্ম থাকবে। তাহলে সেই বৌদ্ধবাদের পরিবর্তে এটা মাল্টি থিওলজিক্যাল স্টেটে পরিণত হবে। আলোচনায় উঠে আসে নির্বাচন প্রসঙ্গ। বক্তারা বলেন, অন্তর্বর্তী সরকারের সংস্কারের কাজ দীর্ঘ সময় ধরে চলা ঠিক হবে না। জরুরি সংস্কার শেষে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করাই এই মুহূর্তে জরুরি। কতগুলি সংস্কার হলে আপনার নির্বাচনের দিকে, দেশের দিকে যেতে হবে। রাজনৈতিক দল ছাড়া আপনি দেশ চালাতে পারবেন না। রাজনৈতিক দলদেরকে রিফর্ম করতে হবে।
সংবিধান সংস্কার কমিশন প্রধান আলী রিয়াজ জানান, ৭২-এর সংবিধান একটি রাজনৈতিক দলের আদর্শ, এতে সাধারণের কোনো মুক্তি মেলেনি। এই রাজনীতির যে রাজনৈতিক দল তার যে আদর্শ, সেই আদর্শ জনগণ প্রত্যাখ্যান করেছে। সেই বিবেচনা থেকে আমাদের কাছে মনে হয়েছে যে এই চারটি নীতি আদর্শ হিসেবে, রাষ্ট্রের আদর্শ হিসেবে এখন আর গ্রহণযোগ্য নেই। জাতীয় ঐক্যমত্যের কমিশনের সুপারিশ নিয়ে আগামীতে আরও বিস্তারিত আলোচনায় সাধারণের মতামত গ্রহণ করা হবে বলে জানান বক্তারা। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশের মধ্যে ১২০টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। সংস্কার প্রশ্নে জাতীয় ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ঐক্যমত্য কমিশনের সংলাপ শুরু। প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সঙ্গে হয় এ বৈঠক। জাতীয় সংসদ ভবনের এলডি হলে অনুষ্ঠিত এই সংলাপের শুরুতেই জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়। সংলাপের শুরুতেই কথা বলেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। আপনারা অত্যন্ত আন্তরিকতার সঙ্গে সেগুলো আমাদের কাছে পৌঁছে দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আলোচনায় বসেছি। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশন সংস্কারে ঐক্যমত্য কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। সংবিধান সংস্কারের জন্য দিয়েছিলেন মোট ৬১টি প্রস্তাব প্রশ্ন আকারে, একমত হয়েছে আমরা ৫১টিতে। সুতরাং ইজ এ বিগ লিপ ফরওয়ার্ড, আই উইল সে। তারপরে আসেন দুর্নীতি দমন, এখানে মোট প্রস্তাব আসছে আমাদের কাছে ২০টি, একমত হয়েছে আমরা ২০টিতেই। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐক্যমত্য কমিশনকে আরও সচেতন হওয়ার আহ্বান জানান অলি আহমেদ। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল, এটা আপনাদেরকে আরো অধিকতর দেখা উচিত ছিল। নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে, একজন হলো ওসি আরেকজন হলো ইউএনও। এখানে আর কেউ নির্বাচন কন্ট্রোল করে না, ওই দিন আর আপনি কারও পাবেন না, এই দুজনেই নির্বাচন কন্ট্রোল করে। সংস্কার ইস্যুতে বিএনপি, জামাত সহ পর্যায়ক্রমে আরও ৩৭টি দলের সাথে অনুষ্ঠিত হবে এ সংলাপ। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি, একথা বলেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তবে নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা দিতে চায় জামায়াত, এমনটি জানিয়েছেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংখ্যানুপাতিক নির্বাচন ও ২ কক্ষ বিশিষ্ট সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দিয়েছে জামায়াতে ইসলামী, যেখানে সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন সহ বেশ কিছু মতামত তুলে ধরেছে দলটি। সকালে সংসদ ভবন কার্যালয়ে সংস্কার প্রস্তাবনা জমা দেন দলটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। সংস্কারের পর সরকারকে নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবি জানান তিনি। সাংবিধানিকভাবে কাঠামোগুলোতে যে সমস্ত তছনছ ছিল, ক্ষমতার ভারসাম্য ছিল না, এগুলোকে ফিরে আনার ব্যাপারে আমরা খুব সমন্বিত করে ভালো কিছু পরামর্শ দিয়েছি। জাতীয় ঐক্যমত্যের কমন ইস্যুগুলোতে আমরা যেন একমত হয়ে যেতে পারি, আমাদের মতামতের মধ্যে সেই চেতনাই কিন্তু প্রতিফলিত হয়েছে। এদিকে রাষ্ট্রের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন চায় বিএনপি। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সঙ্গে বৈঠক শেষে একথা জানান দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। গণতান্ত্রিক অর্ডার যেটার জন্য, সেটা তো এখনো ফিরে আসেনি। তো সেটা না আসলে তো একটা জনগণ সমর্থিত একটি সরকার ব্যতীত কোনো অ্যাডমিনিস্ট্রেশন সেটাকে সাপোর্ট দিয়ে, পুলিশ সাপোর্ট দিয়ে চালানো যায় না। সেটা তো আমরা এখনই লক্ষ্য করছি। এবং একটা পলিটিক্যাল ওয়েট ছাড়া অনেকগুলো বিষয় সম্মুখীন হচ্ছে, কিন্তু সমাধান করা কঠিন। ডিসেম্বরের মধ্যেই নির্বাচন, এ ব্যাপারে গণতন্ত্রে বিশ্বাসীদের দ্বিমত থাকার কথা নয় বলেও মন্তব্য করেন তিনি। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
বিচারিক আদালতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে আর কোনো মামলা নেই। সবশেষ দুদকের মামলায়ও খালাস পেয়েছেন তিনি। শুধু তারেক রহমান নয়, সাব্বির হত্যা মামলায় বসুন্ধরা গ্রুপের সানভীরকে অর্থের বিনিময়ে দায় মুক্তির মামলা থেকে খালাস পেয়েছেন লুৎফুজ্জামান বাবর, আহমেদ আকবর সোবহান, সাফিয়াত সোবহান সহ ৮ অভিযুক্তর সবাই। সকালে বিশেষ জজ আদালত ৩ এই রায় দেন। ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক সাব্বির হত্যা ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালে রমনা থানায় মামলা করে দুদক। পরের বছর ৮ অভিযুক্তের বিরুদ্ধে আদালতে জমা হয় চার্জশিট। যেই মামলাটি মিজারাবল্লী ফেল করেছে দুদক প্রমাণ করতে, সেই কারণে তিনি বলেছেন জনাব তারেক রহমান, জনাব লুৎফুজ্জামান বাবর, জনাব মিয়া নুরুদ্দিন অপু সহ অন্যান্য সকল আসামিরা এই মামলায় দুদক প্রমাণ করতে ব্যর্থ হওয়ায় তাদেরকে সবাইকে বেকসুরভাবে এই মামলা থেকে খালাস প্রদান করা হইল। সরকারের হস্তক্ষেপে ও কঠোর নিয়ম কানুন বাস্তবায়নে সৌদি আরব সহ বিভিন্ন গন্তব্যে বিমান টিকিটের দাম কমেছে ৭৫% পর্যন্ত। এই তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েশন অফ ট্রাভেল এজেন্টস অফ বাংলাদেশ আটাব। এক বিজ্ঞপ্তিতে সংগঠনটি জানিয়েছে, নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে যাত্রীর নাম, পাসপোর্টের বিবরণ ও পাসপোর্টের ফটোকপি দিয়ে বিমানের টিকিট বুকিং বাধ্যতামূলক করা হয়েছে। এতদিন গ্রুপ বুকিং স্কিমের অধীনে সৌদি আরবের টিকিটের দাম ১,৯০,০০০ টাকা পর্যন্ত বেড়ে গিয়েছিল। তবে নতুন নিয়মে দাম কমে দাঁড়িয়েছে ৪৮,০০০ টাকায়। এমনকি কিছু বিমান সংস্থা ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদের মতো রুটে টিকিটের দাম কমিয়ে ৩৫,০০০ টাকায় দিচ্ছেন। এবারে ঈদ কেনাকাটার খবর। ঈদ সামনে রেখে ব্র্যান্ড শোরুমগুলোতে ভিড় করছে মানুষ। প্রিয়জনের জন্য কিনছেন পোশাক, জুতা সহ প্রয়োজনীয় নানা সামগ্রী। ক্রেতাদের আকৃষ্ট করতে বিভিন্ন পণ্যে অফার দিচ্ছেন বিক্রেতারা। আর একই ছাদের নিচে ছোট বড় সবার পোশাক কিনতে পেরে খুশি ক্রেতারাও। রাজধানীর মিরপুর ১০ নম্বরে থাকেন মরিয়ম আহমেদ। ঈদ শপিংয়ে এসেছেন মিরপুর পল্লবীর রাইজ শোরুমে। পরিবারের সদস্যদের জন্য খুঁজছেন পছন্দের পোশাক। ছেলেরা রোজার ঈদ তো পাঞ্জাবিটাই বেশি পছন্দ, পাঞ্জাবিটাই প্রেফার করে, পাঞ্জাবিটাই বেশি নেব। এমনি শার্ট, প্যান্ট, গেঞ্জি এগুলো তো নিতে হয়। তার মতো অনেকেই পছন্দের পোশাক কিনতে ভিড় করছেন ব্র্যান্ড শোরুমে। এক ছাদের নিচে ছোট বড়দের পোশাক পেয়ে স্বস্তি প্রকাশ করছেন তারা। চার পাঁচে না গেলে আর ভালো পাঞ্জাবি পাওয়াটা সম্ভব হচ্ছে না। এই জায়গায় রাইজের ক্ষেত্রে ব্যাপারটা একটু আলাদা। যেহেতু পছন্দসই পাঞ্জাবিটা সাধ্যের মধ্যে কিনতে পেরেছি, তো এই চিন্তা নিয়ে এসেছি যে মেবি এবারও রাইজ থেকে কিনতে পারবো। ক্রেতাদের পছন্দের কথা মাথায় রেখে ঈদে সব বয়সীদের জন্য রাইজ নিয়ে এসেছে মানানসই পোশাক। মেয়েদের জন্য 1 পিস, 3 পিস, পাকিস্তানি কুর্তি, ডেনিম প্যান্ট সহ রয়েছে অলংকারের সংগ্রহ। আর ছেলেদের জন্য থাকছে পাঞ্জাবি, শার্ট, কাতুয়া। রয়েছে শিশুদের কালেকশনও। আমাদের জেন্টস কালেকশনের ভিতরে সবথেকে বেশি প্রিমিয়াম পাঞ্জাবি আর প্রিমিয়াম যে পাঞ্জাবিগুলো, পাঞ্জাবির চাহিদাটা একটু বেশি থাকে। নর্মালি অন্যান্য জিনিসের চাহিদা আছে। মেয়েদের ভিতরে সবচেয়ে প্রিমিয়াম জিনিসটা হচ্ছে লাক্স। সেখানে আমাদের আনস্টিচ আছে, স্টিচ আছে, ইভেন হচ্ছে আমাদের কিছু এথনিক কালেকশন আছে, যে এথনিকগুলো হচ্ছে আমাদের সিঙ্গেল যে 1 পিসগুলো ওগুলো। ক্রেতাদের আকর্ষণ করতে ব্র্যান্ডগুলো দিচ্ছে নানা অফার। বাংলালিংক অরেঞ্জ ক্লাব সদস্যদের জন্য রাইজ রেখেছে 12% পর্যন্ত মূল্য ছাড়। বাংলালিংক ইউজার এক লিমিট আছে, যারা এই লিমিটটা ওভার করে তারা বাংলাদেশ অরেঞ্জ ক্লাবের মেম্বার হয়ে যায়, তখন তারা এই ডিসকাউন্টটা পায়। এবং বাংলালিংক অরেঞ্জ ক্লাবের মেম্বার যারা, তারা সবাই জানে যে রাইজে ডিসকাউন্ট আছে 12%। ঈদের আগের দিন পর্যন্ত দেশব্যাপী রাইজের 30টি শোরুমে এ সুবিধা পাবেন ক্রেতারা। জাহিদুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। নির্বাচন কমিশন মনে করলে সবগুলো দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন বাতিল হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার। দুপুরে নির্বাচন ভবনে তিনি একথা জানান। নতুন দল নিবন্ধনের গণবিজ্ঞপ্তির বিষয়ে তিনি বলেন, এই বিষয়ে আদালতের লিখিত আদেশ দেখার পর সিদ্ধান্ত জানাবে কমিশন।
ভোটকেন্দ্র নীতিমালার খসড়া দাঁড় করানো হচ্ছে বলেও জানান তিনি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণ নিয়ে নতুন কোনো তথ্য নেই জানান কমিশনার আনোয়ারুল ইসলাম। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন সহ 5 এজেন্ডা নিয়ে বৈঠক করে কমিশন। রাজনৈতিক দল নিবন্ধনের যে ভোট কেন্দ্র ব্যবস্থাপনা নীতিমালা নিয়েও আমরা আজকে কথাবার্তা বলেছি। তা আমরাও মোটামুটিভাবে প্রাথমিকভাবে একটা খসড়া দাঁড় করানোর অবস্থায় আসছি। এটি কমিশন ফাইনালি অনুমোদন দিলে পরেই আপনাদেরকে বলতে পারবো যে সিদ্ধান্তটাই, এর আগে বলা যাবে। যুক্তরাষ্ট্র যে কোনো দেশের সংখ্যালঘু নির্যাতনে উদ্বেগ জানায়, তবে বাংলাদেশের সবার নিরাপত্তা নিশ্চিতে অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপকে স্বাগত জানায় ওয়াশিংটন। স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ট্যামি ব্রুস। সম্প্রতি মার্কিন গোয়েন্দা বিভাগের প্রধান তুলসি গ্যাবার্টের এই ইস্যুতে করা মন্তব্য নিয়ে এক প্রশ্নে ট্যামি বলেন, যুক্তরাষ্ট্র বিশ্বের সব দেশে সবার শান্তিপূর্ণ সহাবস্থানের পক্ষে এবং বাংলাদেশে সেই চলমান প্রক্রিয়া রয়েছে সেটি দেখতে চায় ওয়াশিংটন। এর আগে সংখ্যালঘু নির্যাতন ইসলামিক খেলাফতকে কেন্দ্র করে তুলসি গ্যাবার্টের বক্তব্যের কড়া প্রতিবাদ জানায় ঢাকা। 3 এপ্রিলও সরকারি ছুটি ঘোষণায় এবার ঈদে টানা 9 দিনের ছুটি পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে নির্বাহী আদেশে এই ছুটির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এদিকে এর সঙ্গে সমন্বয় করে ঈদের ছুটি ঘোষণা করবে বেসরকারি প্রতিষ্ঠানগুলো। চাঁদ দেখা সাপেক্ষে ঈদ উল ফিতর হতে পারে 31 মার্চ। সম্ভাব্য এই তারিখ ধরে আগেই 5 দিনের ছুটি নির্ধারণ করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। এই হিসেবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি ঘোষণা করা হয় 29 মার্চ থেকে। তবে তার আগের দিন শুক্রবার এবং পবিত্র শবে কদর, তাই বাস্তবে ছুটি শুরু হচ্ছে 28 মার্চেই। সেই ছুটির দিন আরও বাড়ল এবার। নির্বাহী আদেশে 3 এপ্রিল বৃহস্পতিবারও ছুটির সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপদেষ্টা পরিষদের বৈঠকে। এতে 28 মার্চ থেকে 5 এপ্রিল পর্যন্ত টানা 9 দিন ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা কর্মচারীরা। ঈদের যে যাতায়াতে ফ্যাসিলিটেট করার জন্য, যাতে নির্বিঘ্নে আপনারা বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠী যাতে নির্বিঘ্নে ঈদ পালন করতে পারেন, সেই জন্য 3রা এপ্রিল এক্সট্রা নির্বাহী আদেশে ছুটি ঘোষণা করা হয়েছে। ঈদের ছুটি শুরুর 2 দিন আগে 26 মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের ছুটি। পরদিন বৃহস্পতিবার 27 মার্চ একদিন অফিস খোলা। বর্তমানে সরকারি কর্মকর্তা কর্মচারী প্রায় 15 লাখ। হাসিফ মাহমুদ শাহ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।